যাক যে আমরা আগের ক্লাসে যে অ্যাসিড কাকে বলে এইটুকু ধারণা পেলাম। আমরা নেক্সট যেটা বলছি, অ্যাসিডের ক্ষেত্রে একটা শব্দ বললাম ক্ষারগ্রাহিতা। অ্যাসিডের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করলাম ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি বলছি। অ্যাসিডের ক্ষেত্রে একটা টার্ম বলছি বেসিসিটি। যে অ্যাসিডের বেসিসিটি কাকে বলছে না, এটা অ্যাসিডের অণুতে যত সংখ্যক অ্যাসিডের অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই সংখ্যাটাকে বলছি তার ক্ষারগ্রাহিতা। আমরা দেখব যে কোনো অ্যাসিডের সাথে তার যদি ক্ষারের বিক্রিয়া হয়, অ্যাসিড এবং ক্ষার তারা পরস্পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং জল গঠন করে। তো অ্যাসিডের প্রতি অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই সংখ্যাটাকে বলছি তার ক্ষারগ্রাহিতা। আমি তিনটে অ্যাসিডের কথা বলছি। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl গ্যাসে জলীয় দ্রবণ, তাকে বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি HCl অ্যাকুয়া। HCl AQ, AQ মানে হচ্ছে অ্যাকুয়া। অ্যাকুয়া কথাটার অর্থ হচ্ছে জল। অ্যাকুয়া মিনস হচ্ছে জল। অর্থাৎ HCl এই গ্যাসটা যখন জলে দ্রবীভূত রয়েছে তখন সেটাকে বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই HCl এর জলে যখন দ্রবীভূত হচ্ছে, HCl এর জলীয় দ্রবণ HCl গ্যাস, HCl এটা গ্যাস, তাহলে একে যখন জল যোগ করছি তাহলে HCl এর যে জলীয় দ্রবণটা উৎপন্ন হচ্ছে এই জলীয় দ্রবণটা সম্পূর্ণরূপে আয়নে বিশ্লিষ্ট অবস্থায় থাকছে, H প্লাস অ্যাকুয়া প্লাস Cl মাইনাস অ্যাকুয়া। তাহলে সেখানে একটা HCl অণুতে একটা H প্লাস আয়ন আছে, সেই জলীয় দ্রবণে একটা H প্লাস আয়ন সৃষ্টি করছে আমরা। এবং এ যখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে আমরা দেখব যে ক্ষার হচ্ছে সেই সমস্ত যৌগগুলো যারা জলীয় দ্রবণে এক বা একাধিক OH মাইনাস আয়ন সৃষ্টি করছে। আর এনএসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড যেমন জলীয় দ্রবণে H প্লাস আয়ন সৃষ্টি করছে, যেটা জলে দ্রবীভূত অবস্থায় H3 প্লাস অর্থাৎ হাইড্রক্সিনিয়াম আয়ন হিসেবে থাকছে, ঠিক একইভাবে ক্ষারগুলো তারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন সৃষ্টি করছে। আমি পরে আসছি সেটা নিয়ে বিস্তারিত আলোচনায়। তো এই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া, HCl তার জলীয় দ্রবণ এটা একটা অ্যাসিড, আবার সোডিয়াম হাইড্রক্সাইড বলছি তার জলীয় দ্রবণ এটা একটা ক্ষার। তাহলে এরা যখন আয়নিত হচ্ছে HCl, এ আয়নিত হলে H প্লাস আয়ন এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করছে। আর সোডিয়াম হাইড্রক্সাইড এ যখন আয়নিত হচ্ছে তাহলে Na প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করছে। এই বিপরীতধর্মী আয়নগুলো তাদের পরস্পর রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এই H প্লাস, Na প্লাস এবং Cl মাইনাস তারা মিলে তারা পাশাপাশি অবস্থান করছে। এটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বলছি, সোডিয়াম ক্লোরাইড। আর এই H প্লাস আর OH মাইনাস এরা মিলে তৈরি করছে জল। তাহলে এই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যাসিডের প্রতি অণুতে যত সংখ্যক এরকম প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই সংখ্যাটাকে বলছি তার ক্ষারগ্রাহিতা। যেমন আমি HCl এর সাথে, HCl এটা একক্ষারী অ্যাসিড, আমরা HCl তার ক্ষারগ্রাহিতা এক বলছি, তাহলে এটা একক্ষারী অ্যাসিড। তাহলে সে যখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে একটাই মাত্র লবণ গঠন করছে। HCl এর সাথে আমি যদি NaOH এর বিক্রিয়া দেখি তাহলে NaCl প্লাস ওয়াটার এটা উৎপন্ন হচ্ছে। এ যদি NaOH এর পরিবর্তে পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে একইভাবে এটা H প্লাস আর Cl মাইনাস আয়নে ভাঙছে, এটা K প্লাস OH মাইনাস আয়নে ভাঙছে। তাহলে তাদের বিপরীত আয়নগুলো বিক্রিয়া হচ্ছে, তাহলে পটাশিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন করছে। এটা যদি আমি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া হবে তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা HCl, সেখানে এই জলীয় দ্রবণে যখন আয়নিত হচ্ছে H প্লাস আর Cl মাইনাস আয়নে ভাঙছে। আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড এ কিন্তু ক্যালসিয়াম 2 প্লাস আর দুটো হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করছে। তাহলে আমার যে কোনো একটা যৌগ হচ্ছে প্রশমিত, মানে তার মধ্যে কোনো চার্জ নেই, একটা অণু সেটা হচ্ছে সবসময় নিউট্রাল। তাহলে আমার এই ক্যালসিয়াম 2 প্লাস আয়নের সাথে যদি ক্লোরাইড আয়ন বিক্রিয়া করতে হয় তাহলে ক্যালসিয়াম 2 প্লাস এর পজিটিভ চার্জের পরিমাণ 2 একক, তাহলে এটাকে প্রশমিত করতে দুটো HCl অণু লাগবে, তবে দুটো H প্লাস আর Cl মাইনাস আয়ন সৃষ্টি হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আর এই দুটো H প্লাস আয়ন আর দুটো OH মাইনাস মিলে দু অণু জল উৎপন্ন করছে। তাহলে এইভাবে একটা অ্যাসিডের অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকছে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে তার ক্ষারগ্রাহিতা। HCl তার ক্ষারগ্রাহিতা হচ্ছে 1। একইভাবে আমি যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, HCl এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড যখন বিক্রিয়া দিলাম একটা মাত্র লবণ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আমি যদি HCl এর পরিবর্তে যদি H2SO4 সালফিউরিক অ্যাসিড এর সাথে যদি সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া দিই তাহলে একটা সালফিউরিক অ্যাসিডের অণুতে আমি তার গঠন দেখালাম। একটা সালফিউরিক অ্যাসিডের অণুতে সালফার, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুগুলো তারা এইভাবে যুক্ত আছে। একটা সালফার পরমাণু তার যোজিত কক্ষে 6টা ইলেকট্রন ছিল, সে দুটো অক্সিজেনে একটা করে ইলেকট্রনকে ব্যবহার করেছে, ফলে যোজিত কক্ষে 8টা ইলেকট্রন সম্পন্ন হয়েছে। আর অপর দুটো অক্সিজেনকে দুটো করে ইলেকট্রন জোর ব্যবহার করতে, জাস্ট দুটো ইলেকট্রনকে তাকে ব্যবহার করতে দিয়েছে, এই অক্সিজেনে কোনো ইলেকট্রনে ব্যবহার করছে না।
তাহলে এই যে ইলেকট্রন জোড়গুলো এটা অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ বেশি হওয়ার জন্য এই ইলেকট্রন জোড়গুলোকে হাইড্রোজেনের থেকে অক্সিজেন অনেক বেশি পরিমাণ তার নিজের দিকে টানছে, ফলে অক্সিজেন নেগেটিভ চার্জ প্রাপ্ত হচ্ছে, হাইড্রোজেন পজিটিভ চার্জ প্রাপ্ত হচ্ছে। তাহলে এটা যখন বিয়োজিত হচ্ছে প্রথম ধাপে H প্লাস প্লাস HSO4 মাইনাস আয়নে ভাঙছে। তাহলে এর সাথে যখন সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া হচ্ছে তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড সে Na প্লাস OH মাইনাস এভাবে আয়নিত হচ্ছে। তাহলে এদের বিপরীত আয়নগুলো বিক্রিয়া হচ্ছে। তাহলে Na প্লাসের সাথে H2 সমান মিলে সোডিয়াম বাইসালফেট বলছি বা সোডিয়াম হাইড্রোজেন সালফেট বলছি, আর H প্লাস আর OH মাইনাস মিলে জল তৈরি করছে, এটাকে বলছি সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট, সোডিয়াম হাইড্রোজেন সালফেট বলছি। হ্যাঁ, যদি এই H2SO4টা যদি জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় সেক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে আমরা একটা লঘু অ্যাসিড গাঢ় অ্যাসিড বলছি। অ্যাসিডের সাথে যত জল যোগ করছে তত কী হচ্ছে, দ্রবণটা লঘুতা বৃদ্ধি পাচ্ছে, যত লঘুতা বৃদ্ধি পাচ্ছে তত তার আয়নিত হওয়ার প্রবণতাটা বাড়ছে। যে সেখানে গাঢ় অবস্থায় H2SO4টা আংশিকভাবে বিয়োজিত অবস্থায় থাকে, সে কিছুটা H প্লাস আর HSO4 মাইনাস আয়নে ভাঙছে, কিন্তু সে যত লঘু করছি এ পুরোপুরি বিশ্লিষ্ট হচ্ছে আয়নে। তাহলে প্রথম ধাপে এইভাবে ভাঙলো H প্লাস প্লাস HSO4 মাইনাস, পরের ধাপে HSO4 মাইনাসটা পুনরায় আয়নিত হচ্ছে H প্লাস প্লাস SO4 2 মাইনাস। ওভারঅল চার্জটা কিন্তু এখানে কত ছিল, -1 একক, ওভারঅল চার্জটা -2 প্লাস 1 মানে -1 একক। তাহলে এখানে নিউট্রাল ছিল, তাহলে টোটাল চার্জ +1 -1 0। তাহলে H2SO4টা যখন কমপ্লিটলি আয়নিত হচ্ছে তাহলে দুটো H প্লাস আয়ন তৈরি হচ্ছে আর একটা সালফেট আয়ন তৈরি হচ্ছে। এটা যখন সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে তাহলে 2H প্লাস আর SO4 2 মাইনাস আয়নে ভাঙছে। তাহলে এর সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে গেলে দুটো OH মাইনাস আয়ন লাগবে, যে জন্য এটার দুটো অণু লাগছে, তার ফলে দুটো Na প্লাস আয়ন তৈরি করছে আর দুটো হাইড্রক্সাইড আয়ন তৈরি করছে। তাহলে এই বিপরীতধর্মী আয়নগুলোর মধ্যে বিক্রিয়া হচ্ছে, তাহলে এই Na প্লাস আয়নের সাথে সালফেট আয়ন যুক্ত হয়ে Na2SO4 তৈরি করছে আর H প্লাস আয়নের সাথে OH মাইনাস আয়ন যুক্ত হয়ে জল গঠন করছে। তাহলে তোমার তৈরি হলো কি সোডিয়াম সালফেট আর জল। তাহলে এইভাবে অ্যাসিডের অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে সেই সংখ্যাটাকে বলছি তার ক্ষয়গায়ন। আমরা অ্যাসিডের যখন ধর্ম দেখবো সেক্ষেত্রে অ্যাসিডগুলো তাদের ভৌত কিছু ধর্ম আছে, তাদের কিছু রাসায়নিক ধর্ম আছে। অ্যাসিডের ভৌত ধর্ম বলছে যে অ্যাসিড মানে হচ্ছে সাদে অম্ল, অ্যাসিড সেটা সাদে অম্ল বা টক। আমরা যে কোনো টক জাতীয় ফলের মধ্যে অ্যাসিড পাচ্ছি, সেখানে বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন অ্যাসিড রয়েছে, তেঁতুলে একরকম রয়েছে, আপেলে একরকম রয়েছে, লেবুতে একরকম রয়েছে। তাহলে যে কোনো প্রত্যেকটার মধ্যে, এবং সেগুলো যেহেতু তাদের যে অ্যাসিডগুলো থাকে সেগুলো জৈব অ্যাসিড, আর অজৈব যে অ্যাসিডগুলো সেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা মিউরেটিক অ্যাসিড, তার জলীয় দ্রবণটা মিউরেটিক অ্যাসিড নামে পরিচিত, তার কমন নাম মিউরেটিক অ্যাসিড। তাহলে HCl তার দেখলাম ক্ষারগায়িতা 1, H2SO4 তার ক্ষারগায়িতা 2 দেখলাম। এবার নেক্সট একটা অ্যাসিডের কথা বলছি, H3PO4। আমি তিনটে যৌগ লিখছি, H3PO4, H3PO3, H3PO2। এখন এই তিনটে যৌগের যদি দেখি যে তিনটে যৌগের প্রত্যেকটাতে, তিনটে অণুর মধ্যে প্রত্যেকটাতে তিনটে করে হাইড্রোজেন আছে, কিন্তু আমি যদি এদের আণবিক গঠন দেখি যে H3PO4 একটা ফসফরাস পরমাণুর সাথে, ফসফরাস তার যোজ্যতা কক্ষে 5টা, ফসফরাস তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে তার যদি ইলেকট্রন কাঠামো দেখি তার ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত 2, 8, 5। তাহলে ফসফরাস তার যোজ্যতা কক্ষে 5টি ইলেকট্রন আছে, সে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মধ্যে গঠন লাভ করার জন্য তার 3টে ইলেকট্রন প্রয়োজন। তাহলে 3 দিকে 3টে অক্সিজেন পরমাণুর সাথে এইভাবে যুক্ত আছে, আর তার যে আর দুটো ইলেকট্রন পড়ে আছে সেই ইলেকট্রনটা দিয়ে আর একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। তো এই প্রত্যেকটা অক্সিজেন, এই যে 3টে অক্সিজেন তারা প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করছে। তাহলে ফসফরাসের সাথে তার যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন ছিল, সে 3টে অক্সিজেনের একটা করে ইলেকট্রন ব্যবহার করার ফলে তাদের যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। আর অক্সিজেনগুলোর যোজ্যতা কক্ষে 6টা করে ইলেকট্রন ছিল, তারা ফসফরাসে একটা ইলেকট্রনকে ব্যবহার করছে, অপরদিকে একটা হাইড্রোজেন ইলেকট্রন ব্যবহার করছে, ফলে তাদের যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন হচ্ছে। আর প্রতিটা হাইড্রোজেন তাদের যোজ্যতা কক্ষে একটা করে ইলেকট্রন ছিল, সে অক্সিজেন একটা ইলেকট্রনকে ব্যবহার করছে, ফলে যোজ্যতা কক্ষে 2টা ইলেকট্রন হচ্ছে। তো আর এই অক্সিজেনটা তার কোনো ইলেকট্রন ফসফরাস ব্যবহার করছে না, তার একটা ইলেকট্রন জোরকে অক্সিজেনকে ব্যবহার করতে দিচ্ছে। এইভাবে যে বন্ধনগুলো সৃষ্টি হচ্ছে সেখানে যেখানে দুজনার ইলেকট্রন দুজনা ব্যবহার করছে, দুটো পরমাণু তাদের একে অপরের ইলেকট্রন জোড় ব্যবহার করছে, তাহলে সেই বন্ধনগুলোকে বলছি আমরা সমযোজী বন্ধন। আর একজনের ইলেকট্রন জোড় সে নিজে ব্যবহার করছে প্লাস অপর কাউকে ব্যবহার করতে দিচ্ছে, অপর পরমাণুর কোনো ইলেকট্রন সে ব্যবহার করছে না। এই যে বন্ধনটা, এটাকে বলছি আমরা অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। তো সেখানে এই হাইড্রোজেন, অক্সিজেন এবং ফসফরাস তারা এইভাবে যুক্ত আছে। তাহলে এই অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি থাকার জন্য এই ইলেকট্রন জোটকে অক্সিজেনের থেকে হাইড্রোজেন তার নিজের দিকে টেনে রাখছে।
তাহলে এটা যখন বিয়োজিত হচ্ছে এই প্রথম ধাপে যখন ভাঙছে H প্লাস প্লাস অফ H2PO4 মাইনাস বাকি অংশটা, মানে এটা যদি এই হাইড্রোজেন বেরিয়ে চলে যায়, হাইড্রোজেন আর অক্সিজেন তারা ইলেকট্রন জোটটা ব্যবহার করছিল, তাহলে ইলেকট্রন জোটটা অক্সিজেন যদি পুরোপুরি টেনে নেয় তাহলে H প্লাস আয়ন তৈরি হচ্ছে, হাইড্রোজেন সে ক্যাটায়ন হিসেবে অবস্থান করছে, পজিটিভ চার্জ সম্পূর্ণ একটা আয়ন হিসেবে অবস্থান করছে, তাহলে বাকি গোটা অংশটা একটা নেগেটিভ চার্জ পাচ্ছে, তাহলে H2PO4 মাইনাস। আবার যদি এই হাইড্রোজেনের ইলেকট্রন পুনরায় এটা যদি পুনরায় বিয়োজিত হয় তাহলে H2PO4 মাইনাস এই আয়নটা যদি ফার্দার ডিসোসিয়েটেড হয় জলীয় দ্রবণে, তাহলে আমার এই অক্সিজেন যদি ইলেকট্রন জোটটাকে টেনে নেয় তাহলে এটা H প্লাস প্লাস HPO4 2 মাইনাস এইভাবে আয়নিত হচ্ছে। আবার এই HPO4 2 মাইনাস অর্থাৎ থার্ড যে হাইড্রোজেনটা তার ইলেকট্রনটাকে যদি অক্সিজেন তার নিজের দিকে টেনে নেয় তাহলে HPO4 2 মাইনাস এটা পুনরায় আয়নিত হয়ে H প্লাস প্লাস অফ PO4 3 মাইনাস এভাবে আয়নে ভাঙছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি দেখি যে আমি এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেখি, অর্থাৎ ফসফরিক অ্যাসিড, এটার নাম বলছি ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড তার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ H3PO4 এটার নাম কি বলছি ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলছি কস্টিক সোডা, যে কস্টিক সোডার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রক্সাইড, এটাকে কস্টিক সোডা বলা, কস্টিক সোডা। তো তাহলে NaOH এটা জলীয় দ্রবণে যখন আয়নিত হচ্ছে তাহলে এটা তিনটে ধাপে আয়নন বিয়োজন দেখালাম। প্রথম ধাপে H প্লাস প্লাস H2PO4 মাইনাস এভাবে বিয়োজিত হচ্ছে, দ্বিতীয় ধাপে এই H2PO4 মাইনাসটা আবার পুনরায় বিয়োজিত হচ্ছে H প্লাস প্লাস অফ HPO4 2 মাইনাস এভাবে আয়নিত হচ্ছে, তৃতীয় ধাপে এই HPO4 2 মাইনাস এটা ফার্দার ডিসোসিয়েট হচ্ছে, যে সেখান থেকে H প্লাস প্লাস অফ PO4 3 মাইনাস, তাহলে তার সম্পূর্ণ যদি বিয়োজন হয় তাহলে মাঝের এই ধাপগুলো থাকছে না, H3PO4 সে যদি সম্পূর্ণ বিয়োজিত হয় তিনটে H প্লাস আয়ন তৈরি করবে, তাহলে তার জলীয় দ্রবণটা যত লঘু সে সম্পূর্ণ আয়নিত অবস্থায় রয়েছে, কিন্তু যদি গাঢ় অবস্থায় থাকে তার আংশিক বিয়োজন হচ্ছে, তাহলে আমার H3PO4 তার গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সে তিনটে ভিন্ন লবণ উৎপন্ন করতে পারে। এটা কি Na প্রথম ধাপ থেকে যদি বিক্রিয়া হয় তাহলে তখন একটা মাত্র H প্লাস আয়ন প্রতিস্থাপিত হয়েছে, তাহলে NaH2PO4, দ্বিতীয় ধাপে যদি বিয়োজিত হয় তাহলে সেক্ষেত্রে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, এই দুটো হাইড্রোজেন, তাহলে Na2HPO4, আর যদি সম্পূর্ণরূপে তিনটে ধাপ থেকে তাহলে তখন তিনটে হাইড্রোজেন বিয়োজিত হচ্ছে Na3PO4, এটাকে বলছি সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট NaH2PO4, এটাকে বলছি সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, দুটো হাইড্রোজেন আছে ডাইহাইড্রোজেন ফসফেট। নেক্সট এটাকে বলছি ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। আর লাস্টলি যেটাকে লিখেছি এটাকে বলছি সোডিয়াম ফসফেট, সোডিয়াম ফসফেট। তাহলে আমার অ্যাসিড জলীয় দ্রবণে কীভাবে আয়নিত হচ্ছে তার উপর নির্ভর করে যে তার প্রতি অণুতে যত সংখ্যক হাইড্রোজেন আছে সবসময় সবগুলো যে প্রতিস্থাপিত হচ্ছে এমন না। আমি এখানে ফসফরিক অ্যাসিড তার ক্ষেত্রে দেখলাম তিনটে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে, সে তার ক্ষারকায়িতা বলছি 3, হোয়ারেজ আমি যদি H3PO3 কথা বলি তার একটা অণুতে তিনটে হাইড্রোজেন আছে, কিন্তু তার যদি আণবিক গঠন দেখি সেক্ষেত্রে এই তিনটে হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত, থার্ড হাইড্রোজেনটা সরাসরি ফসফরাসের সাথে যুক্ত, বাকি যে অক্সিজেনটা আছে সেটা একটা অক্সিজেনটা অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। তাহলে এই দুটো হাইড্রোজেন সরাসরি একটা তীব্রতর ঋণাত্মক মৌল অক্সিজেনের সাথে যুক্ত থাকার জন্য এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হতে পারছে। এটা দুটো ধাপে বিয়োজিত হচ্ছে, প্রথম ধাপে H প্লাস প্লাস বাকি অংশটা H3PO3 এটা যখন আয়নিত হচ্ছে তাহলে H প্লাস প্লাস H2PO3 মাইনাস এভাবে আয়নিত হচ্ছে। আবার এই H2PO3 মাইনাসটা পুনরায় বিয়োজিত হলে H প্লাস প্লাস অফ HPO2 2 মাইনাস HPO3 2 মাইনাস এভাবে আয়নিত হচ্ছে। এরপরে কিন্তু আর আয়নন ঘটছে না, কারণ এই থার্ড যে হাইড্রোজেনটা সেটা কিন্তু বিয়োজিত হচ্ছে না। তো যে কারণে এ ক্ষারের সাথে যখন বিক্রিয়া করছে এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া বলি তাহলে এ এখনও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি যুক্ত হয় তাহলে একটা মাত্র NaH2PO3 এটা প্লাস এখনও জল উৎপন্ন করছে, অর্থাৎ H3PO3 সাথে আমি যদি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হয় তাহলে এই বিক্রিয়াটা ঘটছে। আর H3PO3 সাথে যদি আমি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড যখন যুক্ত হচ্ছে
সেখানে কি হচ্ছে Na2HPO3 এটা প্লাস 2 অণু জল উৎপন্ন হচ্ছে। এরপরে কিন্তু থার্ড যে হাইড্রোজেনটা সেটা একটা অপেক্ষাকৃত কম ঋণাত্মক মৌল ফসফরাসের সাথে যুক্ত, যে কারণে এটা বিয়োজিত হচ্ছে না। তাহলে অ্যাসিডে যতগুলো অ্যাসিডের প্রতি অণুতে যত সংখ্যক হাইড্রোজেন আছে সেটাই কিন্তু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। যে অণুগুলো তারা কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা, যে সমস্ত হাইড্রোজেনগুলো কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে সেগুলো কি বলছি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। তাহলে সেই সংখ্যাটাকে বলছি তার ক্ষারগায়িতা। আমি এক্ষেত্রে এই ইউনিটের ক্ষেত্রে তার ক্ষারগায়িতা হচ্ছে 2। হোয়ারেজ লাস্ট যে উদাহরণটা বলছি যে H3PO2, এখানেও 3টে হাইড্রোজেন আছে, কিন্তু এর মধ্যে একটা মাত্র হাইড্রোজেন অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত, বাকি হাইড্রোজেনগুলো তারা ফসফরাসের সাথে যুক্ত। আর আরেকটা অক্সিজেন পরমাণু সে কি আছে না অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। তাহলে এর ফলে এই যে দুটো হাইড্রোজেনের মধ্যে, এই 3টে হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র এই হাইড্রোজেনটা প্রতিস্থাপনযোগ্য, যেটা তীব্র একটা ঋণাত্মক মৌলের সাথে যুক্ত। তাহলে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপনযোগ্য। এটা আয়নিত হচ্ছে যখন, তাহলে H++ অফ H2PO2-, এভাবে আয়নিত হচ্ছে। এরপরে এর কোনো বিয়োজন ঘটছে না। আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ভাবি, এই H3PO2 এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া বলি, সেখানে কি হচ্ছে না NaH2PO2 প্লাস জল, এরপরে কিন্তু আর কোনো রকম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হচ্ছে না। তাহলে আমরা এই 3টে যৌগের ক্ষেত্রে 3টেতেই কী দেখলাম, 3টে করে হাইড্রোজেন আছে, কিন্তু তাদের যদি ক্ষারগায়িতা বলি, প্রথম যে অণুটা H3PO4 এর ক্ষারগায়িতা কথা বলছি না, আমি দেখলাম যে এখানে 3টে হাইড্রোজেনই একটা তীব্র ঋণাত্মক মৌল অক্সিজেনের সাথে যুক্ত, যে কারণে 3টে হাইড্রোজেনই প্রতিস্থাপিত হতে পারছে। এই জন্য এর ক্ষারগায়িতা হচ্ছে 3। এর ক্ষারগায়িতা এখানে দুটো হাইড্রোজেন একটা তীব্র ঋণাত্মক মৌল অক্সিজেনের সাথে যুক্ত। থার্ড যে যৌগটা, তাহলে একটা মাত্র হাইড্রোজেন তীব্র ঋণাত্মক মৌল অক্সিজেনের সাথে যুক্ত, তাহলে এর ক্ষারগায়িতা 3, এর ক্ষারগায়িতা 2, এর ক্ষারগায়িতা 1। ঠিক একইভাবে জৈব অ্যাসিডগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে যত সংখ্যক কার্বক্সিলিক অ্যাসিডমূলক থাকে, যেমন একটা ফর্মিক অ্যাসিড, তাহলে তার যদি আণবিক গঠন দেখি এইভাবে যুক্ত, তাহলে এই ইলেকট্রনটা এই হাইড্রোজেন বন্ধন থেকে যদি ইলেকট্রন জোটটা অক্সিজেন টেনে নেয়, তখন এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেখি, তাহলে কি হচ্ছে না এটা HCOOHটা এটা আয়নিত হচ্ছে HCO- আর H+, এটা ভাঙলে পরে Na+ আর OH-, এদের বিপরীত আয়নগুলোর মধ্যে বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ HCOONA+H2 সোডিয়াম ফরমেট, ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম ফরমেট বলছি। ঠিক একইভাবে যদি অক্সালিক অ্যাসিড, এটা দ্বিক্ষারীয় অ্যাসিড, তার দুটো কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, তো সেক্ষেত্রে এ দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, তাহলে এই 2 অণু মানে সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে এর ক্ষারগায়িতা হচ্ছে 2। তাহলে এইভাবে একটা অ্যাসিডের অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকছে সেই সংখ্যাটাকে বলছি তার ক্ষারগায়িতা। তাহলে এটা আমরা খেয়াল রাখবো যে যতগুলো হাইড্রোজেন আছে সবগুলোই প্রতিস্থাপনযোগ্য নয়, যেগুলো খুব তীব্র ঋণাত্মক মৌল তার সাথে যুক্ত। সাধারণভাবে সব থেকে বেশি ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন। তাহলে এরকম তীব্র ঋণাত্মক মৌলগুলোর সাথে যদি যুক্ত হাইড্রোজেনগুলো থাকে, তাহলে সেই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনযোগ্য এবং তারাই একমাত্র প্রতিস্থাপিত হয়, এবং সেই অনুযায়ী তার এই কত সংখ্যক হাইড্রোজেন এইভাবে তীব্র ঋণাত্মক মৌলের সাথে যুক্ত, তাহলে সেই অনুযায়ী তার ক্ষারগায়িতাটা নির্ভর করছে। তাহলে আমরা নেক্সট দিন অ্যাসিডের ধর্ম নিয়ে আলোচনা করব।